শুভেচ্ছা আলী শরীফের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী শুভেচ্ছা শুভেচ্ছা বিভিন্ন অনেক কাউন্সিলরবৃন্দ আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অধিক জননেতা স্বামী এমপি আগমন শুভেচ্ছা স্বাগতম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বরিশালের মাটি শামীম ভাইয়ের ঘাটি, বরিশালের মাটি শামীম ভাইয়ের ঘাটি। শামীম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শামীম সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম। আনিস ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাম শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শামীম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। 24 নম্বরের পক্ষ থেকে লাল গোলাম শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, সৃষ্টি না করে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বসার স্থান করে দিন। সরকারের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন, আমাদের মাঝে এসেছেন 24 নম্বর কাউন্সিলর জামাল ওয়ানিস শরীফ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 23 নম্বর কাউন্সিলর জনাব বাহার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 20 নম্বর কাউন্সিলর জনাব বিপ্লব ভাই। তাই আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে যার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ মাননীয় প্রতিমন্ত্রী, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি আমাদের মাঝে 26 নম্বর কাউন্সিলর হুমায়ুন কবির আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 25 নম্বর সাবেক কাউন্সিলর জনাব সুলতান মাহমুদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 11 নম্বর সাবেক সহসভাপতি আমাদের আমি এটিতে লইতে আছি भैया विप्लव भाई भैया आगे বরিশাল বিভাগীয় ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আলমগীর খান আমাদের মঞ্চে বসতেছেন। তাকে আমি চেয়ারে বসার জন্য প্রিয় বন্ধুরা, আমাদের কাউন্সিলর সরকারের থেকে আজকের এই সমাবেশ আমাদের 24 নম্বরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক লীগের কলাশ
হয়েছেন আমি তাদের ফুল দিয়ে ভালো প্রধান অতিথি বন্ধুরা আপনারা মঞ্চের পিছ থেকে একটু পাশে সরতে হবে বিশাল জায়গা এক সেকেন্ড দাঁড়াই লাইভ চলে বাবা তাড়াতাড়ি করো নামাজের সময় ভিডিও লাইভ এখন আমরা পিছিয়ে যান সবাই একটু পিছিয়ে যান এমনি যারা সভানেত্রী ভাই এইভাবে না ওদিকে আরো আছে ছবি লইছি ওই সাইডে দাঁড়াই এই সাইডে ওই পাশে আগান ওই পাশে আগান ক্যামেরা কভার করতে হয় না ওই পাশে আগান গ্রুপি জনাব রহিম খান খালেদ আফসার আরেক এই জায়গা ঠিক জায়গা দেন মুরব্বি করে জায়গা দেন এই মুরব্বি করে জায়গা দেন দক্ষিণ উপজেলা সর্বশেষ মুরব্বী জনাব আব্দুল রহিম খান খালেদ শিকদার সহ এদিকে চান ছবি উঠাক সবাই সুলতান কাকাই আছে মহিলা যুবলীগের পক্ষে দ্বিতীয় বর্ণিত যাচ্ছেন মহিলা যুবলীগ এটা রেখে দাও এটা নিচে রেখে
সরাসরি মন্ত্রী মহোদয় সামনে থেকে ফুল বন্ধ বাংলাদেশ স্বাধীনের পরে আজকে আমাদের একটা খুশির দিন এবং এই 2-3 দিন আমি এই এলাকায় এসে দেখেছি মানুষের কত তাদের সুন্দর তাদের ফুর্তি তারা মনে করতেছে এই এসেছে এই 24 নম্বরে আজকে এই মন্ত্রী মহোদয় আমাদের প্রীতি সহানুভূতি হয়ে আমাদের এলাকায় এসেছেন নদী ভাঙ্গুনি পরিদর্শন করতে এবং এলাকার অনেক সমস্যা আছে এই সমস্যা ইতিপূর্বে আজকে মন্ত্রী মহোদয়ের কাছে আমার বিরুদ্ধে আমাদের শেষ মুহূর্ত আর কতদিন বাদ জানি না আপনি আমার শেষ আশা অনুসরণ করেন আপনি নদী ভাঙ্গুনি এলাকা থেকে আমাদেরকে নদী ভাঙ্গুনি থেকে আমাদেরকে রক্ষা করবেন সুরক্ষা দেবেন আজকের এই সভায় প্রধান অতিথি বলেন এবং পরিষদের বক্তব্য দেন জনাব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবাদ মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী এবং পরিষদের জনাব খালেদ ফারুক সাহেব বক্তব্য রাখবেন। সামনাসামনি বলবে ভাই আপনারা ছবি তুলছেন না ভাই আমার লাগবে কাউন্সিলর জনাব আরিফ শরীফ উপস্থিত আছেন আমার সঙ্গে আগত 10টি ওয়ার্ডের উপস্থিত আছেন যুবলীগের মহানগর যুবলীগের আহ্বায়ক উপস্থিত আছেন আওয়ামী লীগের যুবলীগের মহিলা আওয়ামী লীগ মহিলা যুবলীগ ছাত্রলীগের কর্মীবৃন্দ সুধী মন্ডলী ভাই আসলে আমি প্রথমে বলতে চাই যারা বরিশালের মাটি স্বামী ব্যাগ ঘাটি এই জিনিসটা পছন্দ করি না। আমি কোনো ঘাটি স্থাপন করতে আসিনি। আমি এসেছি বরিশালে, আপনারা জানেন, আপনারা আমাকে 2008 সালে আমাকে ভোট দিয়েছিলেন। সেবার আমি মাত্র 5,000 ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলাম সংসদ নির্বাচনে।
আমি সেনাবাহিনীতে একজন কর্নেল হিসাবে অবসর গ্রহণ করি এবং আমি এই বরিশালের ছেলে বরিশাল জেলা স্কুল পিএম কলেজে লেখাপড়া করে আমি সেনাবাহিনীতে যোগদান করি। আমি এসেছি জনগণের সেবা করে। আমার উদ্দেশ্য হলো সেবা করা, আমার উদ্দেশ্য রাজনীতি করা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই সংসদ আসনের আমাকে মনোনয়ন দিয়েছেন। একবার 2008 সালে দিয়েছিলেন, আবার উনি 2018 সালে আমাকে দেন। আমি নির্বাচিত হয়ে, আপনারাই আমাদেরকে নির্বাচিত করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি দয়া পরামর্শ হয়ে আমাকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বানান। উনি হয়তো আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন কারণ যেহেতু আমি দক্ষিণাঞ্চলের মানুষ, দক্ষিণাঞ্চলের বেশি নদী ভাঙ্গন হয়, এই জন্য হয়তো আমাকে উনি মন্ত্রী বানিয়েছেন। আমার উদ্দেশ্য খুব পরিষ্কার। আমার উদ্দেশ্য, আমি চাই বরিশাল বিভাগ, বিশেষ করে বরিশাল শহরকে, বরিশাল সদর উপজেলাকে একটা সুখী সমৃদ্ধ একটা শহরে রূপান্তরিত করার জন্য আমরা যখন 2018 সালে আমরা নির্বাচন করি তখন আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। দুর্ভাগ্যবশত আপনারা জানেন বিভিন্ন কারণে সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করতে পারিনি, কিন্তু আমার চেষ্টা অব্যাহত আছে। আমরা চাই বরিশাল শহরটাকে সুন্দর একটা শহরে রূপান্তরিত করি। বরিশাল শহরে যাতে করে আমাদের যুব সমাজ, নতুন প্রজন্ম শান্তিতে নির্বিঘ্নে লেখাপড়া করতে পারে, বড় হতে পারে, মানুষ হতে পারে এবং দেশে বাংলাদেশের বরিশালের জন্য সুনাম অর্জন করতে, সেটাই আমার লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার যে স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলা করা, সেই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যখনই সরকার গঠন করে তখনই কিন্তু দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়। কারণ মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মাননীয় প্রধানমন্ত্রী আসার পরেই কিন্তু আমাদের এই পায়রা বন্দর হচ্ছে, আমাদের এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, এই পায়রা বন্দর পর্যন্ত 4 লেনের রাস্তা হবে, রেল লাইন আসবে। আগে একটা সময় ছিল যখন বলতো কোন জেলা রেল লাইন নাই, বলতো বরিশাল জেলা রেল লাইন নাই, কিন্তু এখন আর আগামী 2-1 বছরের পরে আপনারা সেই কথাটা আর বইতে লেখা থাকবে না, কারণ বরিশাল রেল লাইন চলে আসবে, কাজ হচ্ছে, দ্রুত গতিতে কাজ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু করেছে, পদ্মা সেতু নিয়ে অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছে, বিশেষ করে যারা আমাদের বিরোধী দল যারা আছে তারা অনেক কিছু বলার চেষ্টা করেছিল যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, পদ্মা সেতুতে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিতে, তারা টাকা দিতে তারা সিদ্ধান্ত নেয়, টাকা দিয়েও ফেরত নিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করে দিয়েছে যে পদ্মা সেতু বাংলাদেশের টাকা দিয়েই পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। আজকে পদ্মা সেতু হলে পরে ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত আমরা কোনো ফেরি ছাড়াই আমরা পায়রা বন্দর যেতে পারবো। কয়েকদিন আগে আপনারা জানেন যে পায়রা নদীর উপরে যে সেতুটা উদ্বোধন করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে। এখন বরিশাল থেকে কুয়াকাটা যেতে বা পায়রা বন্দর যেতে আর কোনো ফেরি ক্রস করতে হবে না। একটা সময় ছিল যখন আমরা 8টা ফেরি ক্রস করতে হবে, ইদানিং কালেও ছিল 5টা ফেরি, আর শেষ মাসে একটা ফেরি ছিল, সেটাও আবার ব্রিজ হয়ে গিয়েছে, এখন আর কোনো ফেরি লাগে না। আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে আমরা পায়রা বন্দরে আমরা পৌঁছতে পারি। এগুলো সবকিছু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমি যেটা বলছিলাম, আমার যেটা স্বপ্ন ছিল, আমার দৃঢ় বিশ্বাস আপনারা যে সহযোগিতা করেন, আমরা যে প্রতিকূল অবস্থাতে আমরা ছিলাম, সেই প্রতিকূল অবস্থা আমরা কাটিয়ে উঠে আমরা ভবিষ্যতে বরিশালটাকে সুন্দর একটা শহর বানাবো। কারণ এই পায়রা বন্দর হওয়ার জন্য বিদেশি অনেক লোক এই পায়রা বন্দর তাদের ব্যবসা বাণিজ্য করবে এবং সেটা বরিশাল থেকে বিভাগীয় শহর হিসাবে বরিশাল এখানে অনেক অফিস আদালত হবে, শিল্প কারখানা হবে। এটা হলে পরে আমাদের যুব সমাজরা চাকরি পাবে, মা বোনেরা যারা আছে তারাও চাকরি পাবে। কিন্তু আমি সবসময় একটা কথা বলি, এই সমস্ত চাকরির জন্য আপনাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। আপনারা যেটা লেখাপড়া করেন, নিজেকে যদি আপনার প্রস্তুতি
গ্রহণ করেন তাদের কিন্তু এখানে চাকরি পেতে সুবিধা হবে। আপনারা যারা অভিভাবক যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা আপনাদের ছেলে মেয়ের দিকে খেয়াল রাখবেন, তাদেরকে লেখাপড়া করেন। আমি সবসময় আমার তার সঙ্গে কর্মী যারা আছে তাদেরকে আমরা বলি যে তোমরা সারা 1 ঘন্টার জন্য হলো প্রতিদিন তো লেখাপড়া করবে। লেখাপড়া ছাড়া কিন্তু কোনো, যতই আপনারা বা তোমরা নেতার পিছনে ঘুরো না কেন, একটু যদি নিজের যোগ্যতা না থাকে চাকরি দেওয়া সম্ভব হয় না। কারণ আমি এর কিছুদিন আগে আমার মন্ত্রণালয়ে কিছু চাকরির জন্য আমি চেষ্টা করেছিলাম। সেখানে যারা আমাদের বরিশালে কিছু ছেলে যারা লিখিত পরীক্ষা দিয়েছিল তারা 0 পাইছে, 1 পাইছে, 3 পাইছে। তো 1, 2, 3 পাইলে কি কাকে চাকরি দেওয়া সম্ভব? আপনারাই বলেন। আপনার যদি একটা ফ্যাক্টরি খোলেন, আপনি যে একটা শিল্প একটা কারখানা খোলেন, আপনি এখন চাকরি দিতে চান, আপনি কাকে চাকরি দেবেন? যার যোগ্যতা বেশি তাকে চাকরি দেবেন। এই সমস্ত কারণে আমি চাকরি দিতে পারি নাই। এখন আমি কি করেছি, আমি ওপেনলি বলি, এখন আমি পানি উন্নয়ন বোর্ডে সন্ধ্যার পরে আমি একটা ক্লাস দেওয়ার ব্যবস্থা করছি, যেটা আপনারা বলেন কোচিং সেন্টার। এখানে যারা ছেলেরা এদেরকে আমার এখানে আমি লেখাপড়া শেখাই, শেখানোর পরে এদেরকে আমি প্রস্তুতি, ওদেরকে আমি কি বলে ওদেরকে প্রিপেয়ার করি যাতে করে পরীক্ষায় যখন পরীক্ষা আসবে পরীক্ষাতে লিখিত পরীক্ষা দিয়ে পাস করতে পারে, যাতে করে আমার ওদেরকে চাকরি দিতে সুবিধা হয়। আমার ইচ্ছা হলো যে আমি চাই বরিশালের মানুষ অনেক চাকরি পাও। বরিশালে অনেক সচিব আছে, বরিশালে অনেক বড় বড় কর্মকর্তা আছে। আজকে প্লেনে আমি আসলাম, আমার সঙ্গে সুপ্রিম কোর্টের একজন জাজ আমার সঙ্গে আছে, ওনার বাড়ি হিজলা। আমরা বৃহত্তর বরিশাল, আমরা কিন্তু অনেক অনেক বড় বড় অফিসার আছে। আমরা যদি শুধু এখানে যেটা দরকার সেটা হলো যে আমরা একত্রিত হয়ে নিজেকে আমরা যোগ্যতা সম্পন্ন করতে হবে, তাহলে কিন্তু আপনাদেরকে আমরা বিভিন্ন জায়গায় চাকরি দিতে পারবো। আমি আশা করবো বরিশাল শহরে আমি যেটা জানি যে বরিশাল শহরে এখানে মাদকের কিন্তু অনেক প্রভাব আছে, অনেকে মাদকের ব্যবসার সঙ্গে জড়িত আছে। এবং আপনাদের ছেলে মেয়ে যারা আছে, আপনাদের ছোট ভাই যারা আছে, আপনারা আপনাদের ভাইদেরকে সামলাবেন। একবার যদি মাদকে আসক্তি হয়ে যায় তাহলে কিন্তু সে কিন্তু আর ভালো আর হতে পারবে না। এটা কিন্তু আপনাদের বিরাট দায়িত্ব যে পরিবারের ভিতরে একজন মাদক আসক্ত আছে, সেই পরিবার কিন্তু ধ্বংস হয়ে যায়। সে যত বড় লোকই হোক না কেন, সেই ঘরে কিন্তু আর শান্তি ফিরে আসে না। এখানে কিছু কিছু লোক আছে, কিছু কিছু রাজনৈতিক সঙ্গে জড়িত আছে, কিছু লোক যারা এই সমস্ত মাদকের সঙ্গে জড়িত, তারা এসে রাজনৈতিক ছত্র ছায়ায় তারা এই ধরনের মাদকের ব্যবসার সঙ্গে তারা জড়িত থাকে। আপনারা ভালো করে জানেন এরা কারা, এদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে আপনারা সবসময় না বলবেন, এদেরকে না বলতে হবে, এদের সঙ্গে থাকা যাবে না। আপনারা যদি বরিশালে উন্নয়ন চান, যেটা আমার লক্ষ্য, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য, যে বরিশাল আমরা এখন আগে সর্বোন্নয়ন দেশ ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য হলো আমরা 31 সালের ভিতরে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 40 সালের ভিতরে আমরা সমৃদ্ধশালী দেশে আমরা পৌঁছাবো। এই দেশে পৌঁছাতে হলে আমাদের সকলে একত্রে মিলে কাজ করতে হবে। আমাদের মধ্যে ঝগড়া বিভেদ করে কোনো লাভ নাই। আমরা চাই যে আপনারা সকলে আমরা একসঙ্গে মিলেমিশে থাকি এবং বরিশাল বিভাগের সবাইকে মিলে আমরা একটা সুখী সমৃদ্ধ দেশে আমরা যেটা মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারি। আমির শরীফ বলেছে যে আপনাদের ওয়ার্ডে অনেক সমস্যা আছে। আসলে বরিশাল সদর 5 আসনের সংসদ সদস্য হিসাবে বরিশাল সিটি কর্পোরেশনও আমার নির্বাচনী এলাকা এবং সদর উপজেলা আমার নির্বাচনী এলাকা। কিন্তু যেহেতু এখানে একজন মেয়র সাহেব, নির্বাচিত মেয়র সাহেব আছেন, আমি শহরের দিকে আমি বেশি নজর দিতাম না, অতীতে কখনো দিই নাই। কিন্তু তারপরে আমরা দেখলাম যে বিভিন্ন কাউন্সিলর যারা আজকে আমার সঙ্গে যে 10 জন কাউন্সিলর ভাইরা এসেছেন, তাদের বিভিন্ন তাদের যে কমপ্লেন যে তারা এই বিগত 2.5 বছরে তার ওয়ার্ডে কাজ করার জন্য কোনো সাহায্য তারা পায় নাই, যার জন্য তারা বাধ্য হয়ে তারা আমার সব সঙ্গে এসেছে। আমার কথা হলো যে আমি এবং সিটি কর্পোরেশন এক, মেয়র সাহেব এবং আমরা দুজনেই আপনারা নির্বাচিত করেছেন। আমার ইচ্ছা, আমার আশা, আমার আকাঙ্ক্ষা আমরা মিলেমিশে বরিশাল থেকে সুন্দর শহর বানাবো। কিন্তু কেউ
কিন্তু কেউ যদি শুধু নিজের ভাগ্যই যদি খালি পরিবর্তন করতে চায়, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে, কেউ যদি শুধু তার নিজস্ব নিজের যে গণ্ডির তারা কয়েকজন নেতা কর্মী তাদেরই ভাগ্য পরিবর্তন করতে চায়, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে না চায়, তাহলে আমার বলার কিছু নাই। আপনারা জানেন বিগত 2.5 বছরে বরিশাল শহরে কোনো উন্নয়ন হয় নাই। শওকত হোসেন হিরণ, প্রয়াত শওকত হিরণ যখন সিটি কর্পোরেশন মেয়র ছিল, বরিশালের যা উন্নয়ন তার সময় হয়েছিল। আমি আপনাদের প্রতি একটা আবেদন জানাবো যে আসুন, আপনারা সব ভুলে যান, আপনারা প্রস্তুতি নেন আগামী নির্বাচনের সময় যাতে করে আপনারা ভালো একজন নগর পিতা বানাতে পারেন, ভালো একজন সংসদ সদস্য বানাতে পারেন। যে ভালো তাকে আপনারা সাপোর্ট করেছেন। আমি যদি খারাপ হই আমাকে সাপোর্ট দেবেন না, আমি যদি ভালো হই, আমি যদি সৎ হই আমাকে সাপোর্ট দেবেন। মেয়র সাহেব যদি ভালো হয় তাকে সাপোর্ট দেবেন, যদি ভালো কাজ না করে ওনাকে সাপোর্ট দেবেন না। আমার কথাটা হলো, আপনারা যে ভালো লোককে যদি আপনারা নির্বাচিত করেন, বরিশাল শহরের উন্নয়ন হবে। আর আপনারা নির্বাচন করেন, বরিশালের উন্নয়ন কখনই হবে না। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত আমাদের এখন দেখতে পাচ্ছি বরিশাল শহরের কোনো উন্নয়ন নাই। যেটা যা হয়েছিল শওকত হিরণের সময় হয়েছে। তারপরেও আমি আহ্বান জানাবো, আসুন আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করি, বরিশালটাকে একটা সুন্দর শহর বানাই, যাতে করে আমরা গর্ব করে বলতে পারি ঢাকাতে যে আমরা বরিশাল বিভাগের আমরা মানুষ, বরিশাল শহরের মানুষ, আমরা সুন্দর একটা শহর থেকে আমরা এসেছি। আদিল শরীফ যেটা বলেছে, যেখানে নদী ভাঙনের একটা সমস্যা আছে, আমরা থাকবো না, নদী ভাঙনের একটা সমস্যা আছে। আমি অলরেডি যে নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডের, সে অলরেডি স্পিড বোর্ড নিয়ে এই ঘাটে অপেক্ষা করতেছে। আমি মিটিং শেষ করার পরে ওই স্পিড বোর্ডে উঠে পুরো এলাকাটা আমি দেখবো, এবং আমি আপনাদের একটা সুখবর দিতে চাই। আমি এর আগে এই বর্ষা মৌসুমের সময় কিন্তু আমি স্পিড বোর্ড নিয়ে পুরো কালিজিরা পর্যন্ত কিন্তু আমি স্পিড বোর্ড নিয়ে ঘুরে আসছি, এবং আমি আমার প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী দেশ এবং ঢাকা থেকে আমার পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পাঠিয়েছি এগুলো দেখার জন্য। আমাদের একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে, আমরা এই প্রকল্পটা ইনশাল্লাহ এই নির্বাচনের আগেই এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। আপনারা একটা জিনিস বুঝতে হবে, পানি সম্পদ মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের মতো না। পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজ শুরু করতে একটু সময় লাগে। কেন সময় লাগে? এটা নদীতে জলবায়ু পরিবর্তনের জন্য নদীর চারিত্রিক বৈশিষ্ট্যটা পরিবর্তন হয়েছে। মনে করেন এলজিডি বা রোডস এন্ড হাইওয়েজ এই মন্ত্রী আজকে আসে বলে এই রাস্তাটা করতে হবে, কালকে থেকে কাজ শুরু হয়ে যায়, টেন্ডার দিয়ে দেয়। কিন্তু আমাদের যে কারিগরি কমিটি আছে, ওরা এটাকে তারা কারিগরির দিক থেকে তারা এটা দেখে, বিচার বিবেচনা করে কি ধরনের কাজ হওয়া উচিত সেটা তারা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। এই জন্য আমাদের প্রকল্প নিতে আমাদের সময় লাগে, কিন্তু আমরা চাই প্রকল্পটা সঠিকভাবে হোক। আপনারা দেখেছেন যে চরবাড়ি দিকে যেটা প্রকল্প চলমান আছে, চরমোনাই এলাকা নিয়ে কালিজিরা পর্যন্ত নিয়ে আমাদের কিন্তু একটা প্রকল্প, একটা নতুন প্রকল্প বাস্তবায়নাধীন আছে, প্রক্রিয়াধীন আছে। আমরা আগামী 1 বছরের ভিতরে আমরা কাজ শুরু করব। কিন্তু আগামী 1 বছরের মধ্যে কাজ শুরু করলেও আগামী বর্ষা মৌসুমে যাতে করে নতুন করে ভাঙন না হয়, এখন যে পানি কমে আসছে, এখন আমরা সেখানে কাজ করে আগামী বর্ষার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, যাতে করে কাজটা সঠিকভাবে কাজটা হয়। আমার কথাটা হলো, এটা ছাড়া আর আদিল শরীফার কোনো সমস্যার কথা আমাকে বলে নাই, খালি নদী ভাঙনের কথাই বলছে। শোনেন, রাস্তাঘাটটা তো আমি বলি, রাস্তাঘাটের জন্য আপনাকে এটা বুঝতে হবে। রাস্তাঘাট সংসদ সদস্য করতে পারে, এটা সিটি কর্পোরেশন মেয়রের দায়িত্ব। মেয়র সাহেব যদি আপনাদের দুঃখ, দুর্দশা, কষ্ট যদি না বোঝেন, তাহলে আমি কিছু করতে পারবো না। আমি যেটা পারবো, সিঙ্গাপুর করবেন, রাস্তাঘাট
আমি তো বক্তব্যে প্রথমেই বলেছি যে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক অনেক আশা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমি যেহেতু আমরা দুজনে একসঙ্গে কাজ করতে পারি নাই, এই জন্য আমি আজকেও আহ্বান জানাবো যে আসুন আমরা একসঙ্গে কাজ করি। এবং আমি আপনাদের এটাও বলেছি যে আমি যদি ভালো কাজ না করি আগামীতে আমাকে ভোট দেবেন না, কিন্তু ভালো কাজ করলে আপনি আমাকে ভোট দেবেন। যে ভালো কাজ করবে না, যে জনগণের দুঃখ দুর্দশা কষ্ট না বোঝে তার নেতা হওয়ার কোনো রাইট নেই। যে বুঝবে আপনাদের কষ্ট তাকে আপনারা ভোট দেবেন। মেয়র সাহেব যদি আপনাদের কষ্ট বোঝে মেয়র সাহেবকে ভোট দেবেন। আমি যদি আপনাদের কষ্ট বুঝি আপনারা আমাকে ভোট দেবেন, আমি যদি না বুঝি আমাকে ভোট দেবেন। কথা একদম পরিষ্কার। এগুলো শোভা নষ্ট করেন না, জুম্মার নামাজ হবে শোভা নষ্ট করেন না। আমি জানি বরিশাল শহরে জলাবদ্ধতা হয় না, বর্ষা মৌসুমে পানি উঠে আসে। আমি কিন্তু এই বর্ষা মৌসুমে পুরা ঘুরে ঘুরে আমি দেখছি। আমি আগে যে জেলা প্রশাসক ছিল অজিউর রহমান সাহেব, তাকে নিয়েও আমি ঘুরে ঘুরে দেখছি। আমি যেহেতু সিটি কর্পোরেশন এই প্রকল্পটা দিতে দেরি করতেছে, এই জন্য আমি আমার নিজের উদ্যোগে আমি একটা প্রকল্প দিচ্ছি, অলরেডি নাও হয়ে গেছে। বরিশাল শহরে 7টা খাল, রূপাতলি খাল, জেলখানা খাল, ভাটার খাল, তারপরে হলো কাউনিয়া খাল, চৌমাথা খাল, এরকম 7টা খালের প্রকল্প আমি অলরেডি ইনক্লুড করেছি এবং আমি নির্দেশনা দিয়ে দিচ্ছি যে পানি সম্পদ মন্ত্রণালয়ে করা হবে। এই খালগুলা খনন হলে পরে যে এখন যে জলাবদ্ধতা যেটা হয় যে পানিতে পুরো রাস্তাঘাট ডুবে যায়, এটা আর হবে না, এটা কমে আসবে, একদম কমাতে পারবো না। কারণ বিএনপির সময় যে কাজগুলো করা হয়েছে, যে নবগ্রাম রোডে যে রাস্তাটা, ওখানে বিরাট একটা খাল ছিল, আপনারা মুরব্বীরা দেখেছেন। এই খালটাকে ভরাট করে বিরাট রাস্তা করেছে। খাল, আমরা নদী মাতৃক দেশ, আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে যে সমস্ত খাল আছে, ছোট ছোট পুকুর আছে, এগুলাই কিন্তু বর্ষার সময় যে পানিগুলো হয় এগুলা ধারণ করার ক্ষমতা এখান থেকে হয়। এগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু তখন কি হবে, রাস্তার উপরে পানি ভাসবে, যেটা এখন হচ্ছে। তারপরেও আমি চেষ্টা করব, যেটা আমি করছি সেটা হলো যে 7টা খালের প্রকল্প আমি হাতে নিয়েছি, যেটা অলরেডি আমি নির্দেশনা দিয়ে দিয়েছি। আগামী হয়তো 2-3 মাসের ভিতরে হয়তো আমরা কাজ শুরু করতে আমরা টেন্ডারে যাব। গেলে পরে এই খালগুলো খনন হলে পরে আগামী বর্ষার সময়, এই বর্ষার সময় অতটা হবে না, তারপরে বর্ষায় আপনারা বুঝতে পারবেন যে 7টা খালটা শেষ হলে পরে কাজ, তখন দেখবেন বরিশাল শহরে জলাবদ্ধতা থাকবে না। আমি মনে প্রাণে চাই, আমি পানি সম্পদ মন্ত্রী, আমি ইচ্ছা করলে হাজার হাজার কোটি টাকা বানাতে পারি, কিন্তু কেউ বলুক যে আমি এখান থেকে 1 টাকা বানাইছি, আমি কেউ বলুক এই টিআর কাবিখার টাকা থেকে আমি 1টা পয়সা আমি নিয়েছি, কেউ বলুক যে এত টিউবওয়েল আমি দিয়েছি, এই টিউবওয়েল থেকে 1টা পয়সা আমি নিয়েছি, আমি হারাম খেতে বিশ্বাস করি না। আমি চাই যারা জনগণের নেতা হবে তারা সৎ লোক হতে হবে। আমি চাই যারা জনগণের নেতা হবে তারা মাদক আসক্তি হতে পারবে না। আমি চাই যারা জনগণের নেতা হবে যারা জনগণের দুঃখ দুর্দশা কষ্ট বোঝে, সেই সমস্ত লোককেই আপনার নেতা বানাবে, তাহলেই বাংলাদেশের উন্নয়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন, তার পিতার স্বপ্ন সোনার বাংলা করার, সেই স্বপ্ন বাস্তবায়ন যদি আপনারা করতে চান, আজকে বাংলাদেশ পৃথিবীর বুকে একটা সমৃদ্ধশালী দেশের পথে এগিয়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী দেখে অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা ওনার সঙ্গে সমীহ করে কথা বলে, এটা সম্ভব হয়েছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মধ্যে একটা ছোট দেশ, যে এত জনসংখ্যা, সেই দেশকে উনি আজকে উন্নয়নশীল দেশে নিয়ে আসছে। আমরা উচ্চ মধ্যমায় দেশে আসবো, পরে সমৃদ্ধশালী দেশে হবো। এই সমস্ত কারণে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করে যে আপনি আপনার এই বাংলাদেশকে
একটা ছোট দেশ যেখানে আগে ঘূর্ণিঝড় ঝড় বন্যা হতো, সেই দেশটাকে আপনি এত উন্নয়নশীল দেশে আপনি কিভাবে আনছেন? আমাদের ম্যাজিকটা কি? এটা আমাদের প্রধানমন্ত্রী জিজ্ঞেস করা জানতে চাই। তো আমরা আমাদের গর্ব অনুভব করা উচিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো একজন বিশ্ব নেত্রী আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং ওনার যে স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, আমরা সকলে মিলে কাজ করব এবং তৃণমূল পর্যায়ে যারা সব নেতাকে যদি আমরা নির্বাচিত করতে পারি, ভালো লোককে নির্বাচিত করি, যে মাদকের প্রতি আসক্তি নাই, এই ধরনের লোককে যদি আমরা নির্বাচিত করতে পারি, তাহলেই আমাদের দেশে উন্নয়ন হবে। আমি আপনাদের আর সময় বেশি সময় আজকে জুম্মার দিন মুসল্লিরা নামাজ পড়তে আসবেন। সেটা আমি তো বলেছি যে আমার প্রকল্প প্রক্রিয়াধীন আছে, কিন্তু আগামী বর্ষা যাতে করে নদী ভাঙনটা না হয় সেটার জন্য আমি বলেছি যে আমরা এটা কাজ করব। আমার নির্বাহী প্রকৌশলী এই নদীর পারে স্পিড বোট নিয়ে বসে আছে। আমি অনেক স্পিড বোটে উঠে পুরো ভাঙনটা আবার দেখবো, দেখে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেবো, কাজ শুরু হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন। আর এই মসজিদের জন্য আমাকে বলতে 200 বছরের পুরনো মসজিদ খুব সুন্দর মসজিদ। আচ্ছা, আমি এই মসজিদের জন্য আমি আগামী যে আসবে সেখান থেকে আমি এই মসজিদটাকে সুন্দর করার জন্য আমি আগে দেখি কত টাকা দেওয়া লাগবে। আপনাদের টাকা সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা।